এখনো মনে আছে আমি রিহার্সালের পর কি চা খেতাম? ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, ধীরক দেশে রাজা তোমায় ডাকি নন্দিনী, আমার সব মনে আছে। পথে হলো দেরি, প্রথম আর কদম তুমি কতটা ভীতু ছিলে সেটাও মনে আছে। হ্যাঁ, ভীতু তো ছিলাম বটেই, না হলে কি আর তুমি এখানে বসে থাকতে? আমি তোমাকে খুব ভালোবাসি পরিদা, তুমি কি আমায়? সত্যি সত্যি ব্রততী, দাঁড়ো আমি আমি এক্ষুনি বাবাকে জিজ্ঞেস করে আসছি। দাঁড়ো। অপদার্থ, হিসেব করেছে সব। তোমার সাথে একটু কথা ছিল আলাদা। মেরে দাঁত ফেলে দেবো তোমার। হ্যাঁ, তোমার তো দোকানে বসার কথা ছিল, সেটা না করে তুমি রিহার্সাল করতে গেছো কোন সাহসে? তারপর কোন সাহসে তুমি আমার সাথে আলাদা করে কথা বলতে এসছো? বলো কোন সাহসে গেছিলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরাও। বাড়িতে বললে পরিদা? না, বলার সুযোগই পেলাম না। সারাদিনে তুমি সুযোগই পেলে না? আসলে তুমি সাহস করে চেষ্টাই করনি। একটু সাহস করে বলো না গো পরিদা, না হলে যে আমাদের প্রেমের ফুল কোনোদিনও ফুটবে না। আমি বাবাকে আজকেই বলবো, এক্ষুনি বলবো। বাবা, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। তার আগে তোমার সাথে আমার একটা কথা আছে। আগামী মাসের 13 তারিখ সদানন্দ বাবুর বড় মেয়ে মৌসুমীর সঙ্গে তোমার বিয়ে। জানো তো আমাকে, আমি মানুষটাই এমন, ভয় পেয়ে আমি সংসারী হয়ে গেলাম। কিন্তু তুমি কেন 30টা বছর এইভাবে একা একা কাটিয়ে দিলে? ব্রততী সিংহ মঞ্চ কাঁপিয়ে অভিনেতাদের সাথে প্রেমের অভিনয় করে দিতে পারে, কিন্তু রক্ত মাংসের ব্রততী তো জীবনে একজনকেই ভালোবেসেছে পরিধি। আমার মতো একটা নড়বড়ে মানুষকে কেন ভালোবেসেছিলে ব্রততী? ছাড়ো না, যা গেছে তা গেছে। আমি ভালো আছি গো, খুব ভালো আছি। আমি এই তো দেখলে না কত ছেলে মেয়ে রিহার্সাল দিয়ে ওদের সাথে চুটিয়ে থিয়েটার করছি। ভালো আছি, ভালো আছি। বাবা, এ তো সত্যি সত্যি হানিমুন সুইট সাজিয়েছে রে। ঢং দেখলে আর বাঁচিলাই। এই রান, তুই কি ওয়াশরুম যাবি নাকি আমি চলে যাবো আগে? না, তুই যা। তাহলে তুই বসে বসে ওই যে হাঁসগুলো শোভা দেখ, ভালো করে দেখ। আমি যাচ্ছি ওয়াশরুম। রায়ান, কি? ওই দেখ। মাই গড, এ তো হাফ ট্রান্সপারেন্ট ওয়াশরুম। বাইরে থেকে তো অলমোস্ট সব দেখা যাবে রে। না 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 বাবা, এই ঘরে আমি তোর সঙ্গে থাকতে লাগবো। পাইলে আমি অন্য কোনো হোটেলে থেকে নেবো, কিন্তু এই হোটেলে কিছুতেই না। আমি চললাম। বাড়াবাড়ি করিস না জন্তু, এখানে আমরা কোর্টের অর্ডারে এসেছি, নিজেদের মর্জিতে নয়। হাত ছেড়ে কথা বল রে। কথায় কথায় যদি আমার গায়ে হাত দিস না, মেরে তক্তা বানাই দেবো একেবারে। একদম গরম দেখাবি না জন্তু। তোর গায়ে হাত দেওয়ার ইচ্ছে নেই আমার, কিন্তু তোর মতো বেহারা মেয়েকে আর কিভাবে শাস্তা করবো বলতো? সব বুঝিস, সব জানিস, তাও তুই বেড়াপনা করে যাবি। এই যে হানিমুন সুইটে আমরা কি নিজেদের ইচ্ছেতে এসেছি?
হ্যাঁ, কোর্টের অর্ডারে এসছি, নিজেদের প্রাইভেট লাইফকে পাবলিক হিউমিলিয়েশনের মুখ থেকে বাঁচানোর জন্য দুজন রাজি হয়ে এখানে এসছি, রাইট? এখন এখানে থাকবো না, মানবো না, এটা করবো না, ওটা করবো না, এসব বললে এর আফটার এফেক্টস কি হবে ভেবেছিস? তুই কি চাস? হ্যাঁ, কোর্টের লোক আমাকে চাবুক দিয়ে মারুক আর তুই পাশে দাঁড়িয়ে সিম্পাথি করবি, এটা চাস তুই? তাহলে দুদিন চোখ বন্ধ করে এখানে থেকে যাওয়া যায় না? আরে কোর্টের তো হ্যাপি হানিমুনের ছবি পাওয়া নিয়ে কথা, তো দিয়ে দি না সেটা, তারাও খুশি, আমাদেরও মুক্তি। সেটা না করে ফালতু ঝামেলা করে যাচ্ছে, অশান্তি করে যাচ্ছে। হায়, সেলফি তুলি। হ্যাঁ, দাঁড়া একবার ঝালিয়ে নি। গুলিয়ে গেছে রুকু। কি ছিল যেন, একবার বলে দাও না প্লিজ। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার পুরো বিষয়টা বলছি, ভালো করে শুনুন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে, জনশ্রুতি আছে এখানকার পুরনো মহাদেবীর মন্দির খুব জাগ্রত। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে এক কাপালিক এসে স্ত্রীকে তুলে নিয়ে যায় বলি দেবার জন্য। অন্ধকার থেকে উঠে এসে এক কাপালিক স্ত্রীকে দেবী মূর্তির সামনে খাড়া দিয়ে বলি দিতে যায়। একমাত্র স্বামী যদি এসে মুখ ফুটে নিজের ভালোবাসার কথা স্বীকার করে, তবেই তার স্ত্রীকে বাঁচাতে পারে। মানে স্বামীর ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে খাড়া থেমে যায়, ওই কাপালিক অন্ধকারে মিলিয়ে যায় এবং মেয়েটি প্রাণে বেঁচে যায়। স্টোরিটা বুঝেছেন?